প্র্যাকটিস করতে পারো। তো তার জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো আগের বছর বা প্রত্যেকটা বছরই কিছু কিছু কমন আসে, সেখান থেকে তুলে তুলে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, যেগুলো প্রত্যেকটা বছর তোমাদের রিপিটেড আসবে। এইরকম ভাবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে রেখেছি, সলভ করাবো। তো চলো আজকে আমরা কন্টিনিউ করি, এবং তার জন্য তোমাদের অবশ্যই ফলো করতে হবে, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটাকে দেখতে হবে, ভালো করে ফলো করতে হবে, তাহলে কি তোমাদের পরবর্তী এক্সামের জন্য কিন্তু তোমরা খুব হেল্পফুল হবে। তো এই জন্য বলছি বারবার এগুলোকে ফলো করো, এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর আসবে, যেগুলো তোমাদের খুবই কাজে দেবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন যেটা, বুদ্ধচরিতের রচয়িতা কে? কে বুদ্ধচরিত লিখেছিলেন? উত্তর হবে কি? অশ্ব ঘোষ। ঠিক আছে, বুদ্ধচরিতের রচয়িতা কে হবে? অশ্ব ঘোষ, যিনি কিনা এই বুদ্ধচরিত গ্রন্থটি লিখেছিলেন। এবার এই প্রশ্ন আসতে পারে, বুদ্ধচরিত যে গ্রন্থটি লেখা হয়েছে তার বিষয়বস্তু কি নিয়ে লেখা? এখানে কিন্তু গৌতম বুদ্ধের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় শতকের প্রারম্ভে গৌতম বুদ্ধের যে জীবনী নিয়ে অশ্ব ঘোষ যে গ্রন্থটি লিখেছিলেন সেটাই হলো বুদ্ধচরিত। এইবারে এইটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় লিখিত একটি মহাকাব্য। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল? মহেঞ্জোদারো সভ্যতার যে আবিষ্কর্তা কে? 1922 সাল, দেখো সালটা, এই সময় কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল। এবার মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কর্তা কে ছিলেন? আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই মহেঞ্জোদারো সভ্যতার পাশাপাশি আরেকটা সভ্যতার কথা আমরা জর্জরিত, যেটা আমরা বলে থাকি বা জেনে থাকি, সেটা হচ্ছে হরপ্পা। এই হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা কে? আবার দয়ারাম সাহানি। এই দুজন প্রত্নতাত্ত্বিকের নাম কিন্তু খুবই বিশেষভাবে জড়িত হরপ্পা আর মহেঞ্জোদারো সভ্যতার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্ন হতে পারে, হরপ্পা সভ্যতা তো গেল, এবার হরপ্পা সভ্যতা কি মহেঞ্জোদারো সভ্যতার দূরত্ব বা মহেঞ্জোদারো সভ্যতা কিভাবে আবিষ্কার হলো? হরপ্পা সভ্যতা থেকে প্রায় 590 কিলোমিটার উত্তরে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার হয়েছে। সেই সময় জোরদার খনন কার্য চালানোর পরে 590 কিলোমিটার উত্তরে এই মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার হয়েছে, যেটি কিনা সিন্ধু সভ্যতা হিসেবে ধরা হয়ে থাকে। এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু প্রাচীন মিশর মেসোপটেমিয়া সভ্যতার একটি সমসাময়িক সভ্যতা হিসেবে ধরা হয়। এই 26শো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই শহরটি ছিল, অর্থাৎ মহেঞ্জোদারো যে শহরটি ছিল, একটি প্রাচীন ভারত মানে আধুনিক প্রাচীন শহর হিসেবে চিহ্নিত। প্রাচীনতম শহরগুলির মধ্যে একটা অন্যতম শহর ছিল হচ্ছে মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন আছে, উপনিষদ বলতে কি বোঝায়? উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদ হলো একটি দর্শন শাস্ত্র। হ্যাঁ, এর অপর নাম বেদান্ত। উপনিষদ হচ্ছে কি? দর্শন শাস্ত্র। এই দার্শনিক শাস্ত্র যেটা, এর মূল বক্তব্যই হচ্ছে যে এই উপনিষদগুলো হচ্ছে সর্বোচ্চ সত্য স্রষ্টা, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বা হিন্দু সমাজের কাছে উপনিষদ হচ্ছে অতি পবিত্র। ব্রহ্মার একটা রূপ বলা যায়, ব্রহ্মার একটা প্রকৃতি। এইটা উপনিষদ পড়লে মানুষের কি হয়? মোক্ষ জ্ঞান লাভ হয় বা আধ্যাত্মিক লাভ থেকে সে মুক্তি পায়। এই ধারণা কিন্তু দিনের পর দিন ক্রমাগত আমাদের হিন্দু সমাজে চলে আসছে। যেই উপনিষদ হচ্ছে কি? অপর নাম বেদান্ত, এবং বিষয়বস্তু জ্ঞান। এটি হচ্ছে সর্বোচ্চ সত্য স্রষ্টা, যেটা আমরা হিন্দু ধর্মাবলম্বীরা মেনে আসি বা এটা প্রাচীন কাল থেকে মেনে আসা হচ্ছে। এছাড়াও এটা কিন্তু ব্রাহ্মণ ও আরণ্য অংশের মধ্যে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান মহাযান দুটো ভাগে বিভক্ত হয়েছে? আমরা জানি বৌদ্ধ ধর্মের দুটো ভাগ হয়েছিল, হীনযান আর মহাযান। এই হীনযান মহাযান কুষাণ সম্রাট কনিষ্কের আমলে কিন্তু হয়েছিল, বা কুষাণ বংশের যে সম্রাট কনিষ্কের রাজত্বকালে দুটো ডিভিশনে বিভক্ত হয়ে যায়
বৌদ্ধ ধর্ম। এই কনিষ্ক তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য খুবই পৃষ্ঠপোষক ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি বিশাল পৃষ্ঠপোষক ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সবাই জানি আমরা অ্যারিস্টটল, তাই তো? এই অ্যারিস্টটল আমরা যদি ঘুরিয়ে বসাতে অ্যারিস্টটলের শিষ্য কে ছিলেন, তো তখন হবে আলেকজান্ডার। অ্যারিস্টটল কে ছিলেন? প্রাচীন গ্রিক দার্শনিক। শুধুমাত্র তিনি দার্শনিক ছিলেন তাই নয়, তার সাথে সাথে তিনি পদার্থবিদ্যা, গণিতবিদ্যা, শাস্ত্রবিদ্যা, যেখানে আলংকারিক শাস্ত্র, আলংকারিক বিদ্যা, তার সাথে সাথে জীববিদ্যা, পদার্থবিদ্যা, প্রত্যেকটা বিদ্যায় কিন্তু তিনি একদম মনোবিদ্যা, রাজনীতিবিদ্যা, প্রত্যেকটা বিদ্যায় তিনি কিন্তু প্রচুর অবদান রেখে গেছেন। মানে তার প্রত্যেকটা বিদ্যায় তিনি কিন্তু পারদর্শী ছিলেন। তিনি কিন্তু আবার প্লেটোর শিষ্য ছিলেন। প্লেটোর কাছে তিনি 30 বছর ধরে শিক্ষা গ্রহণ করেছিলেন, প্লেটোর ছাত্র ছিলেন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দি ইন্ডিকা যে গ্রন্থটা রয়েছে সেটা কার লেখা? আমরা সবাই জানি মেগাস্থেনিস, গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা গ্রন্থটি হচ্ছে দি ইন্ডিকা। ঠিক আছে? ইন্ডিকা নামক গ্রন্থের বিষয়বস্তু কি, মানে এই গ্রন্থটাতে কি রয়েছে? এইখানে রয়েছে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। মৌর্য সাম্রাজ্য যখন শাসন করছিল ভারতবর্ষে, তখন কিন্তু মেগাস্থেনিস আসে কার দূত হয়ে? সেলুকাসের দূত হয়ে আসে মৌর্য সাম্রাজ্যের অধীনে। ঠিক আছে? তথাপি মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি, কোনটা? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোনটাকে বলা হয় থাকে? এটা কিন্তু খুব প্রশ্ন কমন আসে। ঠিক আছে? মৌর্য সাম্রাজ্যের রাজধানী হলো পাটলিপুত্র। তো এই পাটলিপুত্রের যে ইতিহাস, তথাপি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস, ঘটনাবলী, সেখানকার শাসন ব্যবস্থা কিন্তু প্রত্যেকটাই আমরা জানতে পারি টোটাল ইন্ডিকা নামক গ্রন্থ থেকে। এই যে ইতিহাসগুলো আমরা অনুসন্ধান বা এইসব তথ্য আমরা অনুধাবন করতে পারি ইন্ডিকা নামক গ্রন্থ থেকে, যেটি গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। এটা হচ্ছে আমরা জানি ছোটবেলায় তোমরাও দেখেছো যে একটা প্রাণী, কাল্পনিক প্রাণী উপকথা, প্রাণী উপকথা সমূহের মধ্যে পড়ছে ভারতীয় আন্তঃসম্পর্কিত একটি উপকথা, প্রাণী উপকথার সংগ্রহ, যেটা মূলত কিন্তু সংস্কৃত ভাষায় রচিত ছিল। এইটাই হচ্ছে কি না পঞ্চতন্ত্র, যেটা 200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ লেখা হয়েছিল। কত খ্রিস্টপূর্বে? 200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। কাশ্মীরের ইতিহাস আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? কাশ্মীর সম্পর্কে মধ্যযুগে তখন কাশ্মীরের যে সিচুয়েশন ছিল, অর্থাৎ কাশ্মীরের যে অবস্থান, কাশ্মীরের যে ইতিহাস, টোটালটাই আমরা জানতে পারি কিন্তু রাজতরঙ্গিনী নামক বই থেকে, রাজতরঙ্গিনী নামক গ্রন্থ থেকে কিন্তু আমরা তখনকার কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এটি কিন্তু এই রাজতরঙ্গিনী যেটা, সেটা সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আর্যদের ব্যবহৃত দুটো মুদ্রার নাম কি? আর্যরা ব্যবহৃত হতো, মানে ভারতের প্রাচীন আর্য সমাজ যে দুটো মুদ্রা ব্যবহার করতো সেটা হচ্ছে রিস্ক ও মন। এই দুটো কিন্তু স্বর্ণ মুদ্রা ছিল। মনে রাখবে, আর্যদের ভারতীয় আর্য সমাজে দুটো যে ব্যবহৃত স্বর্ণ মুদ্রা ছিল সেটি হচ্ছে রিস্ক ও মন। ঠিক আছে? আচ্ছা, পুরীর যে জগন্নাথ মন্দির আমরা জানি আমাদের কাছে, হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থক্ষেত্র পুরী। সেই পুরী জগন্নাথ মন্দির কোন রাজা তৈরি করেন? অনন্ত বর্মন চৌরবঙ্গ। ইনি হচ্ছেন গঙ্গ বংশের রাজা ছিলেন। ঠিক আছে? গঙ্গ বংশের রাজা ছিলেন অনন্ত বর্মন চৌরবঙ্গ, তিনি কিন্তু পুরী জগন্নাথ মন্দির তৈরি করেন। এই পুরী জগন্নাথ মন্দিরের যে, অর্থাৎ এটা উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যার পুরী নগরীতে কিন্তু এইটা পুরী জগন্নাথ মন্দির রয়েছে। আর এই উড়িষ্যার অবস্থানের জন্য কিন্তু এখানে যে পুরী জগন্নাথ মন্দিরের যদি আমরা অধিষ্ঠাত্রী যে দেবতা তার কথা উল্লেখ করি, সেটা হচ্ছে জগন্নাথ, এবং সেখানে কিন্তু শ্রী বিষ্ণুর রূপকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শ্রী বিষ্ণুর রূপকে এখানে জগন্নাথ দেবতা হিসেবে এবং কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের এই তীর্থক্ষেত্র জগন্নাথ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে তিনি অধিষ্ঠান করছেন। ক্লিয়ার? তো এত অবধি পর্যন্ত আমি যা যা প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করলাম সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে।